হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করতে করতে অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাক, প্রথম থেকে শুরু করি। সকালে নাস্তা থেকে শুরু করলাম। এই যে একটা প্যান দেখাচ্ছি, এটা আমি এবার কলকাতা থেকে আসার সময় নিয়ে আসছি। আর এই ধরনের কুকিংসের রান্নার পাতিলগুলো আমার বেশ পছন্দ। আমার মানে কিচেনের জন্য আমার সবচেয়ে বেটার অপশন মনে হয় এটা। তো যাই হোক, ফার্স্ট আমার দেরি না করে আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে আজকে আমি রুটি ভাজা শুরু করলাম। এত সুন্দর একটা তৈলাক্ত ভাব, অল্প তেল দিলেই কি সুন্দর একটা ভাজা হয়ে যাচ্ছে, দেখেই ভালো লাগছে। আর করে তো খুব শান্তি লাগছে আমার, যে আসলে যতবারই কিনতে চাই আমার হাজব্যান্ডের জন্য কিনতে পারি না, ও বেশি ঝামেলা করে কেনার সময়। তো এইটা ফাইনালি লুকোচুরি করে ওর চোখের আড়াল দিয়েই কিন্তু আমি এটা কিনে নিয়েছি। তো যাই হোক, এই যে ফার্স্ট টাইমে আজকে একটু ভেজে টেজে নিলাম। কি ভাল লাগছে জানেন, আমি আসলে রান্না বা ঘর গুছানো বা কিচেন সাজাতে আমি বেশ পছন্দ করি। ঘর গুছাতে সাজাতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে। তো আরেকটা আরেকটা সুন্দর একটা রেসিপি দেখাবো আজকে, যেটা কলকাতায় আমি যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন তারা অবশ্যই দেখেছেন। এটা এক মামা আমার হাজব্যান্ডকে করে দিচ্ছিল, এটা খেয়েছে কলকাতায় এবার যেয়ে। তো আমি এটা দুটো অমলেট দিয়ে আমি এটা তৈরি করব। ওটা একটা ছিল, আমি দুটো দিব অমলেট, ডিম। তো দুটো ডিম দিয়েছি, আর সামান্য পেঁয়াজ একটার মতো দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই কাঁচামরিচটা দেওয়া লাগতো, যেহেতু গতকালকে রাতেই আমি বাসায় ফিরেছি কলকাতা থেকে, যার কারণে এটা আর দেওয়া হলো না। কাঁচামরিচ ছিল না, তার জন্য দেওয়া হলো না। এই যে একটা বন রুটি, আসলে এই রুটিটা লাগে একটু লম্বা টাইপের আর কি, এই টাইপের। তো আমি একটু বন রুটিটাই নিয়ে নিয়েছি, যেহেতু ওই লম্বাটা নেই। তো নেক্সট উইকে আমি নিজে বানিয়ে রুটি দিয়ে তারপরেই তৈরি করে দেখাবো। কিন্তু এই রুটিটা আমি এখন বেকারি থেকে নিয়ে এসেছি, দোকান থেকে। তারপর এটা আমার হাজব্যান্ডের জন্য। আর পরোটা চাটা এগুলো আমরা খাবো। আর এটা ও বলতেছিল আর কি, নাস্তা খাবে। তো ওরে পরোটা সাজার পর বলবো যে আমি পরোটা খাবো না। তো আমি ভাবলাম ঠিক আছে, মনে মনে ভাবলাম যে একটা রেসিপি, এই জিনিসটা ও কলকাতা যখন খেয়েছে ওর নাকি ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম এটা দিয়ে ওকে সারপ্রাইজ দিই। আর হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে বলেন। তো যাই হোক, একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর ডিমটাকে ভালোভাবে, যেভাবে আর কি আপনি মনে করেন যে ডিম ভেজে খান আর কি, ভাতের সাথে ডিম ভাজাটা খায় না অনেকে, ওই রকম করেই এই জিনিসটা করতে হয় আর কি। একটু এই যে দেখেন, একটা ডিম ভাজার মতোই। এত সহজ একটা রেসিপি, কিন্তু খেতে একেবারে অসাধারণ এটা। যাই হোক, আমি খুব সকালবেলা শর্টকাটে করেছি, তারপরও দেখেন আমি বাকিটা বলছি পরে। তারপর এরকম করে একটু যখন হয়ে যাবে, নিচে থেকে একটু প্রায় ব্রাউন কালার হয়ে আসবে, এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তা আমি ভাবলাম যে এটার মধ্যে একটু ডিমটা ভেজে নেই, যেহেতু আবার আরেকটা পাতিল নষ্ট করব। তো যার কারণে এটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে একটু করে দিয়েছি। আর এই যে এইভাবে বনটাকে দিয়ে দিতে হয়, আর এই হাতের সাহায্যে এভাবে সুন্দরভাবে চাপ দিয়ে 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 এটাকে শক্ত করতে হয় আর কি। তো কলকাতা যাওয়ার পর এটা খেতে আমার ভীষণ লোভ লেগেছে, কিন্তু মামার হাত দেখে যে আমার মন ভরে গেছে। মামার হাতের নখগুলো এত নোংরা ছিল যে আমি কি বলবো, আমার আসলে খুব খারাপ লাগছে, যার কারণে আমি খেতে পারিনি। কিন্তু ভীষণ লোভ লাগছে, বিশ্বাস করেন। খাবারটা দেখেই মনে হচ্ছিল যে খাবারটা অনেক মজা হবে। তো যাই হোক, এইভাবে জাতা দিয়ে 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 এটাকেই করতে হবে। তো করার পর এত সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে এত দারুণ ছিল, কি বলবো। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে যদি খান তাহলে অবশ্যই আমার মনে হয় যে খুবই খুবই ভালো লাগবে, একেবারে নিরাশ হবে না। তো যাই হোক, ওটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর এই যে একটা চাকু দেখছেন, এটা দিয়ে আমি সুন্দরভাবে কেটে ডেকোরেশন করে নিলাম। আর এখানে আমি উপর থেকে সুন্দর করে সাজানোর জন্য সস দিয়ে দেবো। আর এটা কিন্তু অবভিয়াসলি সসটা দিতেই হয়। তো এই যে এইভাবে দিয়ে আমি ওর বাবাকে যখন দিয়েছিলাম, বিশ্বাস করেন ভাই, ও বাবা আমাকে বলেছে যে ওইখানকার চাইতেও বেশি স্বাদ হয়েছে তোমারটা। তো এটা শুনেই তো আমি জাস্ট ফুলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর চলে আসলাম দুপুরবেলা রান্নায়। তো এই যে ডাল বসিয়ে দিচ্ছি একদিকে মাছ ভুনা করবো, পাঙ্কাশ মাছ দুপাজি করবো। পাঙ্কাশ মাছ তো আমার ভীষণ পছন্দ, আর ভাত রান্না করতে। এর মধ্যে একটা গল্প শুরু করি, গল্পটা একেবারেই বাস্তব, যেটা কিনা আমার সাথে হয়েছে আর যেটা কিনা আমি নিজের চোখে দেখেছি। যাওয়ার সময় যখন আমরা বর্ডার দিয়ে ঢুকি, বেনাপোল বর্ডার দিয়ে ঢুকি, তখন একটা ভাইয়া আর একটা আপুটা বেশ সুন্দরী ছিল, ভাইয়াটাও অসম্ভব সুন্দর ছিল, দুজনে হাজব্যান্ডে অনেক সুন্দর ছিল। তো আসলে ভিডিওটা করা হয়নি এই কারণে, অনেকে তো সবাই যে সব কিছুভাবে সব রকমভাবেই নিবে এমন তো কোনো কথা না, তাই না? এই জন্য ভিডিওটা করা হয়নি। এরা হাজব্যান্ডটা না এত মানুষের সামনে মেয়েটাকে খুব বকছিল, ওয়াইফটাও কী করলো, জিদ্দে রাগের চোটে হাজব্যান্ডকে কয়েকটা বলে ফেলেছে। যখন নাকি ওয়াইফটা বলেছিল, তখন হাজব্যান্ড রেগে গিয়ে অনেক কিছু বলে ফেলেছিল। তখন মেয়েটা জিদ করে চলে আসতে চেয়েছিল, দেখলাম। তো আমার ভীষণ খারাপ লাগছে। আসলে কিছু কিছু হাজব্যান্ড আছে রাস্তাঘাটে বা মানুষের সামনে ছোটো না করলেই নয়,
ঠিক আছে, হয়তো মেয়েরা একটু জিদি থাকে, অভিমানী থাকে, ঠিক আছে, তারপর মেয়েটা না অনেকক্ষণ কয়েকটা কথা বলার পরে সে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আর হাজব্যান্ডের কথাগুলো বন্ধ হচ্ছিল না। এই জিনিসটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে যে ঠিক আছে, দুজনেই তো বলছি একটু চুপ থাকো, মেয়েটা যেহেতু চুপ হয়ে গেছে তুমিও চুপ থাকো। মানে শুধু মেয়েটাকে মানে মাইর দেওয়া বাকি ছিল, এরকম একটা বিহেভিয়ার করছে, কিন্তু এই বিহেভিয়ারগুলো তাদের মানায় নাই। দুজনই স্মার্ট ছিল, মানে একেবারেই মানে এই যুগের ছেলেমেয়েরা যদি এরকম রাস্তাঘাটে বউকে হ্যারাস করে বা কোনো বউ যদি হাজব্যান্ডকে হ্যারাস করে কেমন লাগে। কিন্তু হাজব্যান্ডের মানে অপরাধটাই বেশি ছিল আমি যতটুকু দেখলাম। তো যাই হোক, এইগুলো অনেক জঘন্য মানে হাজব্যান্ড আছে পৃথিবীতে যে একটা মেয়ের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট, তার আর শত্রুর প্রয়োজন হয় না। ওই মেয়ের হাজব্যান্ড এরকম বিহেভিয়ার বা এত খারাপ প্রকৃতির হয়, সেই মেয়ের অন্য কোনো শত্রুর প্রয়োজন হবে না, আমি যেটা মনে করি আর কি। ওটা জীবনে পৃথিবীতে ওর জাহান্নামে চাইতে কম না, ঠিক আছে। তো যাই হোক, ওইটা তারপর ওটা গেলো। তারপর দেখেন ওটা যাবার সময় ছিল, যাবার সময় আমি গত 15 দিন আগে যখন আমি বেনাপোলে দিয়েই কিন্তু কলকাতায় ঢুকেছিলাম। এটা যারা আমার ভিডিওটা দেখেন তারা জানেন আমি 1 মাসে 2 বার গেলাম। আগস্টের 21 তারিখে ঢুকেছিলাম, আর এই যে এবার 12 তারিখে ঢুকলাম আর কি, সেপ্টেম্বরে। তো আমি কেন 15 দিন আগে গিয়েছি, তারপর এখন 15 দিন পরে কেন যাচ্ছি, যার কারণে আমার পুরো মোটা একটা অঙ্কে টাকাটা মানে পুলিশ চাইছিল যে তা আমাকে যেহেতু দিবে ভিতরে ঢুকতে, তাহলে এক হচ্ছে কি যে না আপনি যেতে পারবেন না, আপনি এখান দিয়ে ঢুকতে পারবেন না, আপনি 15 দিন আগে আসলে এটা কোনো রুলস না, এটা হচ্ছে এক হিসাব যে না আমি যেতেই পারবো না। কিন্তু ওরা কিছু টাকার বিনিময়ে, ওরা মোটা টাকার অঙ্কের বিনিময়ে ওরা ভিতরে যেতে দিচ্ছে, তাহলে কেন মানে টাকাটা নেয় আমি কিছু বুঝলাম না। ওরা কলকাতার পুলিশরা বিশ্বাস করেন কিচ্ছু করে না, ওইখানে যে ওই পারে যে ইন্ডিয়ান যে মানে চেকপোস্টটা, ওদের কোনো সমস্যা নেই, ওরা শুধু পাসপোর্ট কাগজপত্র ঠিক আছে কি না সেটা দেখবে, আপনার কাছে অবৈধ মাল আছে কি না সেটা দেখবে। এছাড়া তারা কোনো বাড়তি কোনো কথা বলে না, বাড়তি কোনো মানে কোনো কিছু মানে অজুহাত খুঁজে না কিছু টাকা নিয়ে হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু এইগুলো করে আমাদের বেনাপুল, মানে আমাদের বাংলাদেশি। আসলে একটা লজ্জার বিষয় যে আমাদের দেশের মানুষগুলোর কাছ থেকেই আমরা মানে কোনো একটা পাই, মানে সেফটি না আমরা। আসলে কেন এটা হয় আমি বুঝলাম না। এদের তো আমাদেরকে একটু সেভ করা দরকার ছিল, যে আমাদের বাংলাদেশি মানুষ ওরা আমাদেরকে একটু কি মানে সার্ভিস দিবে, ওর ভালো একটা সার্ভিস দিবে, সেটা না দিয়ে ওরা কিন্তু আমাদের কাছে মোটা অঙ্কের টাকা মানে চেয়াব হিসেবে থাকে। অনেকের কাছে অনেক যারা অনেকভাবেই আছে সরল সোজা বা অনেক কিছুই আছে যারা নাকি মানে একটু প্রতিবাদ করতে পারে, তাদের সাথে তো হ্যারাস করেই। অনেক আছে যা তাদের থেকে কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা নেয়। আমরা ভিতরে ঢোকার পর অনেকেই বলে যে আমার কাছে 1000 রেখে দিচ্ছে, অনেকে বলে আমার কাছে 1500, আমার কাছে 300, আমার কাছে 400, আর অলরেডি আমার কাছ থেকে 1000 টাকা চেয়েছিল। যখন মানে বেশি হ্যারাস করছিল তখন ভাবলাম যে এখন একটা ঝগড়ার মানে হয়ে যাবে, তখন আমি 500 টাকা দিতে বাধ্য হয়েছিলাম যে 500 টাকাই নেন, ঠিক আছে। তারপরে দেখেন, তারপর ওই পাশে যাই, কোনো সমস্যা না। তো যাই হোক, এটা যাওয়ার সময় আমার খুব ঝামেলা হয়েছে। তারপর ফাইনালি যখন আসার সময় আমি আসলাম, ওহ মাই গড, কি বলবো ভাই, মানে মানে ক্লোবজি একটা মানে ক্রিম আছে যেটা কিনা চর্মরোগের জন্য বা স্কিনের জন্য মানে বেসিক্যালি কাজ করে পুরা দাগের জন্য। তো সেটা আমার একটা মানে পরিচিত একটা ভাবি আমাকে এটা প্রায় মানে 16-17টার মতো আনতে দিয়েছিল। তো আমি প্রায় 16টার মতো এনেছি, 17টার মতো এনেছিলাম আর কি। তো সেখানে আমি এটা নিয়ে আসছি, আমাদের 4টা ব্যাগ ছিল, 4টা ব্যাগের মধ্যে কিন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আসছি। তো এটা তো আমি ভাবি নাই যে এটা মানে বাংলাদেশে সেল হচ্ছে না, মানে বাংলাদেশে ওরা ওই কলকাতা থেকে এই মালটা বাংলাদেশে দিচ্ছে না। আমি যেখান থেকে কিনেছি সেখানে সেই ফার্মেসিও আমাকে বলেছে যে এটা বাংলাদেশে পাওয়া যায় না, আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডুপ্লিকেট, ওটা হচ্ছে স্কিন ক্যান্সার হয়ে যায়। যেটা আপনাদের বাংলাদেশে আছে সেটা স্কিন ক্যান্সার হয়ে যায়, এটা কোনোভাবেই বাংলাদেশি দিবেন না। তা আমি বললাম যে এটা কোনো সমস্যা নেই, একেবারেই গ্যারান্টি 100%। আমাকে সেগুলো দিয়ে আমি এটা তারপরে নিয়ে আসলাম। বললো যে এটা যে 250 টাকার নিচে যদি কেউ সেল করে তাহলেই বুঝবেন যে এটা, আর অবশ্যই 1 নম্বর 2 নম্বর ট্রাই করে দেখবেন। আর আপনাদের বাংলাদেশের মানুষ এতটা জঘন্য, এতটা খারাপ যে একটা জিনিস কপি করতে দ্বিধাবোধ করে না। এটা বুঝে না যে এটা ক্ষতিকর নাকি মানে এটা কি একটা মানুষের উপকার আসবে না ক্ষতিকর আসবে, এটা না আপনি বোঝেন। অনেক কথাই আমার কিন্তু ফার্মেসির ভাইয়াটা বললো, তো কথাগুলো লিগ্যাল ছিল তার জন্য আর প্রতিবাদ করিনি। তো যাই হোক, এটা আনার পরে আসার সময় এটা তো আমার ব্যাগটা ধরে ফেলছে, বলছে যে আমার দুনো ব্যাগে দেখে আমার হাজব্যান্ডকে আমি বলছি যে তুমি আগে চলে যাও, আমি পেছনে আসছি। আল্লাহ সারাইছে ভাই, বিশ্বাস করেন, যদি হাজব্যান্ডের সাথে আমরা একসাথে থাকতাম, 4 ব্যাগে যদি খুঁজে দেখতো যে 4 ব্যাগেই অনেকগুলো মাল, তাহলে আমাদের আরও মাল রেখে দিত। কারণ আমি আসার সময়
আমার বিজনেসের জন্য যে যে কাজের জন্য আমি গিয়েছিলাম যে মাল আনার জন্য, সেই মালগুলো ব্যাপক পরিমাণে একটা ব্যাগে ছিল ছড়ায় ছিটায়। তবে আল্লাহ সারাইছে যে আমার কোনো মাল ধরে নাই, ক্লোবজিটাই ধরেছে, ঠিক আছে। তারপর আমার হাজব্যান্ডে তো চলে গেছে পার হয়ে, ওটা আমি আকার ইঙ্গিত দিয়ে বলছি তুমি চলে যাও চলে যাও, ও তো মানে বের হয়ে গেছে, আমি তো পেছনে রয়ে গেছি। এখন আমাকে তো ধরছে, একটা ব্যাগের মধ্যে দেখে ক্লোবজিটা, এখন বলে যে এটা কয়টা আছে। এখন তো আমি থতবত খেয়ে গেছি, কারণ যখন নাকি হোটেল থেকে আমি চারদিকে ছড়ায় ছিটায় বসে, আমি মানে গণি নাই যে কোন ব্যাগে কয়টা ছিল। তো ফাইনালি আমার ব্যাগটা 2 ব্যাগের মধ্যেই বেশি ছিল। তারপর ধরে দেখে যে আমার ক্লোবজি এখানে প্রায় অনেকগুলো। তারপরে দেখে যে এখানে মানে আমার হাজব্যান্ডের ব্যাগে ছিল 8টা 9টার মতো আর কি, আর বাকিগুলো ছিল আমার ব্যাগে। তারপর আমার হাজব্যান্ড তো চলেই গিয়েছে, তারপর দেখে আমার ব্যাগের মধ্যে এইগুলো, বিশ্বাস করে না, আমার কাছে সবগুলি ক্লোবজি রেখে দিয়েছে। এখন আমি বললাম প্লিজ, আমি 300 টাকা পর্যন্ত সাচ্ছি, যে 300-400 টাকাও লাস্ট দিয়েছি যেটা। তারপরে আমার 300 টাকা নিয়েছে, 300 টাকা নিয়েছে, কিন্তু আমার ক্লোবজিটা ফেরত দেয়নি। আমাকে বললো যে 4টা নিয়ে যান। আমি 4টা নিব কেন? কয়টা আপনি স্কিনটার জন্য মানে স্কিনটা না, আপনি বললেন। আমি বললাম যে কয়টা কী করবেন? আমি বললাম যে এটা আমার বাসার ফ্যামিলি চর্মরোগ আছে বা একটু পোড়াটোরা দাগ আছে, তো এটা আমাকে কে সাজেস্ট করেছে? আমি বললাম যে ডক্টর। বলতো কোন দেশের ডক্টর? আমি না কলকাতার কোনো ডক্টর আমাকে এটা সাজেস্ট করে না, আমাদের বাংলাদেশের ডক্টরই এটাকে সাজেস্ট করছে। পরে কয় কি না আপনি প্রেসক্রিপশন দেন। আমি না ওইটা তো নেই, তাহলে এটা দেওয়া যাবে না। আমি বললাম যে প্লিজ আপনি একটু এই জিনিসটা করেন, আপনি আমাকে এই জিনিসটা কেন রাখবেন? এটা তো কোনো অবৈধ না, এটা আপনি বাংলাদেশ এটা সেল দেয় না, এটা বাংলাদেশে সেল দেয় না, এটা আমরা দিতে পারি না, এটা আমাদের কাছেই রাইট নেই। এখন আমি বাসায় আসার পরে একটা ভাবি, আমার দূর সম্পর্কের এক ভাবি, ওনার মানে একটা ভাবির ননদের হাজব্যান্ড আবার ওখানে চাকরি করে, তো উনি আবার আমাকে বলল যে এইগুলো নিয়ে তারা মানে বিক্রি করে দেয়। কত বড় জঘন্য, কত বড় ফাজিল, চিন্তা করেন কত বড় ঘুষখোর ওরা, বেনাপুলের পুলিশগুলো। কতদিন আগে যে পুলিশগুলির বরকট করছে, আমি অনেক খুশি হয়েছি, কারণ এই কারণে ওদের আচার বিহেভিয়ার ওরা এত খারাপ যে কি বলবো জানেন। তারপর অনেক খারাপ লাগছে যে এই জিনিসটা করাতে আমার কান্না এসে পড়ছে, যে ঠিক আছে আমি যদি অবৈধ কোনো মাল আনতাম ঠিক আছে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই, আমি অবৈধ মাল আনছি যার কারণে আমাকে ধরে রাখছে। কিন্তু ক্লোবজি তো কোনো অবৈধ মাল না, কিন্তু এটা ধরে রেখে আমার অনেক খারাপ লাগছে, যে এটা না রেখে দিছে সেটা বড় কথা না। এরকম হাজার, জানেন আমার সাথে একটা ভাইয়া ছিল, সে কম্বলটা রেখে দিছে, সে কান্না করে দিছে যে ভাই আমার কম্বলটা একটাই নিয়ে আসছি, কয়েকই রিসিপ্ট দেখাও। তো ভাইয়ারা রিসিপ্ট দেখাতে পারতেছে না, দেখা বলতেছে যে এটা তুই চুরির মাল আনছোস। তো ভাইয়া বলতেছে আমি ভাইয়া চুরির মাল আনি নাই, এটা আমার রিসিপ্টটা হারিয়ে ফেলছি। এখন কেন রিসিপ্টটা দেখাতে পারলো না? তার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিল, 1000 টাকা অলমোস্ট নিয়ে নিল জরিমানা, কেন এটা চুরির মাল, কিন্তু সে কম্বলটা ফেরত দিল না। তাহলে এগুলি কোথায় যাবে? এগুলি কি তারা ব্যবহার করে না? আমি নিজে শুনেছি যে তারা এটা ব্যবহার করে, তারা বিক্রি করে দেয়। তো এরকম মানুষের অভিশপ্ত মাল তারা নিয়ে তারা কি সুখী থাকবে, ভালো থাকবে? কিছুতেই ভালো থাকবে না। আল্লাহ সেরকমভাবেই যাতে ওদের শাস্তি দেয়। তো এই যে ক্লোবজিটা আর কি, তো আমি একটা কথা রিকোয়েস্ট করবো সবাইকে, এটা বাংলাদেশি যারা বিক্রি করেন বা যারা নেন বাংলাদেশিতে, অনেকে অনেক সময় বুঝে না কোনটা ইন্ডিয়ান কোনটা বাংলাদেশি, কারণ ইন্ডিয়ান মালটা এখানে সেল দিচ্ছে না, তাহলে যেটাই বিক্রি করছে ওটাই বাংলাদেশি। তো এটা অবশ্যই আপনারা নেবেন না, কারণ এটা একেবারেই ক্ষতিকারক, এটা নাকি স্কিন ক্যান্সার হয়ে যায়, ওখান থেকে আমার বলে দিয়েছে যে এটা আসলে একদম খারাপ। তো যাই হোক, এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।